2 জুন 2026 বিহারের পাটনার মুসাল্লাপুর হাট এই সেই এলাকা যেখানে প্রতিদিন হাজার হাজার ছাত্রছাত্রী সরকারি চাকরির স্বপ্ন নিয়ে কোচিং সেন্টারে আসে, কিন্তু সেই রাতে স্বপ্নের শহর পরিণত হয়ে আতঙ্কের শহরে। হঠাৎ করেই 15 থেকে 20 জনের একটি দল একটি কোচিং সেন্টারের উপর হামলা চালায়। চারদিক থেকে পাথর ছোড়া শুরু হয়, ভেঙে ফেলা হয় অফিসের কাঁচ, সাইনবোর্ড ও বিলবোর্ড। একজন নিরাপত্তা রক্ষীকে এতটাই মারধর করা হয় যে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। আর তারপর অন্ধকার রাতের নীরবতা ভেঙে শোনা যায় গুলির শব্দ। পুরো এলাকা আতঙ্ক কেঁপে ওঠে। কিন্তু এটি কোনো সাধারণ কোচিং সেন্টার ছিল না, এটি ছিল ভারতের অন্যতম জনপ্রিয় শিক্ষক খান স্যারের কোচিং সেন্টার। কোটি কোটি ছাত্রছাত্রীদের পরিচিত একটি নাম, যিনি ভারতের অন্যতম বিখ্যাত একজন শিক্ষক। ইউটিউবে তার 2.5 কোটিরও বেশি সাবস্ক্রাইবার রয়েছেন। তিনি তার কোচিং এর জন্য আক্রমণের শিকার হয়েছিলেন। খান স্যারের বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র আইনের মতো গুরুতর অভিযোগ আনা হয়। যিনি আক্রান্ত হয়েছিলেন তিনি অভিযুক্ত হয়ে গেলেন। আসল কারণটা তা না, আসল কারণটা লুকানো হয়েছিল খান স্যারের কোচিং সেন্টারের হামলার পর। नहीं है जो आपको बताई जा रही है। আমরা বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করেছিলাম। 5 জুন হত্যা চেষ্টা ও অস্ত্র আইনের ধারাগুলোর সাথে খান স্যারের নাম এফআইআর এ যুক্ত করা হয়। আর ওই একই সপ্তাহে বিহার ফায়ার সার্ভিস খান স্যারের কোচিং সেন্টারে অগ্নি নিরাপত্তা পরীক্ষা চালায় এবং একটি নোটিশ ধরিয়ে দেয় এবং বলা হয় যত মেরামত আছে সবকিছু 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করার জন্য, আর না হয় কোচিংকে বন্ধ করে দেওয়া বলা হয়। আর তারপর শুরু হয় গদি মিডিয়ার পালা। টিভি চ্যানেলের প্রিয় মুখ খান স্যার হঠাৎ করে ফয়সাল খান হয়ে গেলেন। বলা হচ্ছিল যে খান স্যার পালিয়ে গেছেন। অভিযানটি খান স্যারই চালাচ্ছিলেন। एसआईटी এই খবর প্রকাশ করছিল। खान सर को गिरफ्तार करने के लिए एसआईटी की टीम पटना और उसके आसपास के जिलों में दबिश दे रही है, लेकिन खान सर का कुछ अता पता नहीं। কিছু নিউজ চ্যানেল খান স্যারকে মাফিয়া বলতেও শুরু করছে। একটি চ্যানেলে একটি সাক্ষাৎকার এসেছিল যে খান স্যার অন্য কারো কাছ থেকে এই কোচিং নিয়েছিলেন। धीरे धीरे करके खान सर ने इनके ही कोचिंग को हड़प लिया। নিজে একটি কোচিং খুলেন। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। একটি চ্যানেল একটি গ্রামের চাচাকে ধরে তিনি তার বিরুদ্ধে জনগণের জমি দখলের অভিযোগ করেছেন। इसकी जमानत नहीं होनी चाहिए। अरबों खरबों रुपए का इतने दिनों में इसने जमीनें खरीदी, मकान लिया, कहां से आया? অন্য একটি সাক্ষাৎকারে দাবি করা হয়েছিল যে খান স্যার প্রথমে তার নাম অমিত সিং বলে উল্লেখ করেছিলেন। अरे शुरू में तो नाम इसने अमित सिंह बताया। हमको सनातन पसंद है या मैं सनातन को मानता हूँ, उसके लिए 10-10 किलो राखी बंधवाने का नाटक करना पड़ेगा। 7 जून সংবাদ উপস্থাপিকা অঞ্জনা ওম কাশ্যপ দিল্লির হাইকোর্টে খান স্যারের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন। মাত্র 9 দিনের মধ্যে ভারতের সবচেয়ে জনপ্রিয় শিক্ষককে ফারারি অপরাধী হিসেবে ঘোষণা করা হলো। চলুন সত্যটা জেনে নেওয়া যাক। 2019 সালে খান স্যার খান জিএস রিসার্চ সেন্টার নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেন। তিনি সবচেয়ে কঠিন বিষয়গুলো তার দেশি ঢঙ্গে, রসিকতা আর গল্পের মাধ্যমে ভেঙে ভেঙে বোঝাতেন এবং ধীরে ধীরে তার চ্যানেলটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে তাতে 2.5 কোটিরও বেশি সাবস্ক্রাইবার হয়ে যায়। কিন্তু তার কোচিং এর মজার ব্যাপারটি ছিল, একদিকে ভারতের কোচিং সেন্টারগুলো শেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা নেয়, কিন্তু অন্যদিকে খান স্যার অনেক কম খরচে একই জিনিস শেখান। তিনি গরিব শিশুদের সাশ্রয়ী মূল্য শিক্ষার ব্যবস্থা করছেন, যা তারা হয়তো অন্য কোথাও পাবে না। আর এটা শুধু শিক্ষা নিয়ে নয়, সম্প্রতি তিনি পাটনায় একটি হাসপাতাল খুলেছেন যেখানে রক্ত পরীক্ষার খরচ মাত্র 7 টাকা, মানে 7, এবং ইসিজির খরচ মাত্র 25 টাকা। এত বছর ধরে এই কাজ চলার আগ পর্যন্ত এই সমস্ত নিউজ চ্যানেলগুলো তাকে বড় বড় সাক্ষাৎকারের জন্য ডাকতো। तब किसी को उनका नाम याद नहीं आता था, तब कोई उन्हें फैजल खान नहीं कहता था। He is making a deep impact on India's youth. तो जोरदार तालियों के साथ स्वागत करें खान सर का। কেউ তার নাম মনে রাখেনি, কেউ তাকে ফয়সাল খান বলে ডাকেনি। তিনি ভারতের যুব সমাজের উপর গভীর প্রভাব ফেলেছেন। প্রশ্ন হলো 2 জুনের রাতে এমন কি ঘটেছিল যে সবকিছু হঠাৎ উলটপালট হয়ে গেল? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি বিষয় লক্ষ্য করুন। 2019 সালে খান স্যার একটি ছোট ঘর থেকে একটি ইউটিউব চ্যানেল শুরু করেছিলেন। তার কোনো বড় দল ছিল না, কোনো গণমাধ্যমের সমর্থন ছিল না। তার কাছে ছিল শুধু একটি ক্যামেরা, একটি বোর্ড এবং শেখানোর প্রতি প্রবল আগ্রহ। আর 7 বছর পর তার প্রভাব এতটাই যে পুরো ব্যবস্থাটাই তার পেছনে রয়েছে। এটাই ইউটিউবের আসল শক্তি। এটি এখনো বিশ্বের বৃহত্তম ক্ষমতাদানকারী মঞ্চ। এটা এমন একটা জায়গা যেখানে সবচেয়ে বড় তারকারাও একজন সাধারণ মানুষের মতোই ভাইরাল হওয়ার ও বিখ্যাত হওয়ার সুযোগ পান। এই রাতের হামলার পর খান স্যার একটি বিবৃতি দিয়েছিলেন, যার কোচিং এর সামনে 8 থেকে 10 রাউন্ড গুলি চালানো হয়েছিল এবং তিনি এই হামলার জন্য তার প্রতিদ্বন্দ্বী কোচিং ইনস্টিটিউট জ্ঞানবিন্দু জিএস একাডেমিকে দায়ী করেন। তার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে ওই কোচিং ইনস্টিটিউটের পরিচালক রোশন আনন্দ স্যারকে গ্রেফতার করা হয়। কিন্তু রোশন আনন্দের দাবি, বিহার পুলিশ পরীক্ষায় তার প্রতিষ্ঠানের ভালো ফলাফলের পর তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছিল, আর খান স্যার তার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করেছিলেন। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও স্থানীয় অনুসন্ধানে গুলি চালানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু পরদিন একটি ভিডিও সামনে আসে যেখানে খান স্যারের 2 জন নিরাপত্তা রক্ষীকে শূন্য গুলি ছুড়তে দেখা যায়। এরপর পুলিশ ওই 2 রক্ষীকে গ্রেফতার করেন। পুলিশের ভাষ্য মতে খান স্যার বলেছিলেন, কিসের জন্য অপেক্ষা করছো, গুলি চালাও, যা হওয়ার আমি সামলে নেব। খান স্যার জানান যে গুলি অপর দিক থেকে চালানো হয়েছিল এবং তার নিরাপত্তা রক্ষীরা বাতাসে ঘুরেছে, তাও কেবল আত্মরক্ষার্থে। और वो भी सिर्फ सेल्फ डिफेंस में इसलिए क्योंकि उनके गार्ड को मार मार कर अधमरा कर दिया गया था और पुलिस को आने में टाइम लग रहा था। सब मिलकर वहाँ पे मारने लग गया, हमको लोहे के रॉड से बहुत बार मार मारा था, जितना हमारा पूरा हमारा शरीर ढीला हो गया था। बॉडीगार्ड के पास लाइसेंस मिला है, उसका काम क्या, किसी इंसान को मरते मत छोड़ो, ये बेचारा मर जाता क्या इस पे माला चढ़ने का इंतजार करे या हवाई फायरिंग करेगा। जैसे पुलिस आ गई है बॉडीगार्ड का काम এরপর 5ই জুন এফআইআর এ খান স্যারের নাম যুক্ত করা হয়। আর ব্যাপারটাকে ভেবে দেখুন, পুলিশ 24 ঘন্টা আগেও বলছিল যে কোনো গুলি চলেনি। डायरेक्ट गालियाँ दे रहे थे और मार भी रहे थे। ये भी बोले थे कि तुमको खान सर के 3-4 दिन में बम छुड़ा देंगे। रात के अंधेरे में मेरे यहाँ कोई आया है, हम এখন তারা তাদের কথা পাল্টেছে এবং হঠাৎ করে মামলা খান স্যারের বিরুদ্ধে চলে গেছে। আমি মনে করি এই বিষয়ে একটি স্বাধীন তদন্ত হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো, এই ঘটনার কারণেই কি সব নিউজ চ্যানেল খান স্যারকে অনুসরণ করতে শুরু করেছিল? এটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না, আর এটা বিশ্বাসযোগ্যও নয়, কারণ আসল গল্পটা 2 জুন 2 জুন থেকে শুরু হয়নি। এটা শুরু হয়েছিল 1 মাস আগে, 3 মে থেকে। 3 মে নিট পরীক্ষা হয়েছিল, 22 লক্ষেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, কিন্তু প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গিয়েছিল এবং 12 মে পরীক্ষাটি বাতিল করা হয়। এরপর অনেক শিক্ষক এনটিএ ও সরকারের কাছে প্রশ্ন তুলতে শুরু করেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলা হয় এবং এ বিষয়ে সবচেয়ে সোচ্চার ছিলেন খান স্যার। তিনি এনটিএ কে চোরও বলেছিলেন। एनटीए गंदगी फैलाए हैं तो साफ इनके अब्बा के करेंगे। चोट्टा कहीं का कहता है कि पैसा नहीं लेंगे, जो उनका लॉस हुआ वो कौन भरपाई करेगा? कोई बनारस का रहने वाला है उसका যাদের বাবা ঋণের বোঝা মাথায় নিয়ে বড় করেছেন, गरीब लोग 30 से 40% ऐसा बच्चा है जिसके पिताजी या तो कर्जे लेके भेजे हैं, मंगलसूत्र तक गिरवी। বাচ্চারা পশুর মতো ট্রেনে করে পরীক্ষা দিতে যায়, আর অনেক বাচ্চার কাছে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার মতো যথেষ্ট টাকাও থাকে না। এই পুরো বিষয়টির ভিত্তিতে দেশ জুড়ে ছাত্রছাত্রীরা এবং ককরোচ জনতা পার্টি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। কিন্তু এত কিছুর পর মোদী সরকার কি করছে? তারা কেবল ঘোষণা করছে যে কাগজপত্র পরিবহনের জন্য বিমান বাহিনী ব্যবহার করতে পারে। আর খান স্যার এই ঘোষণা নিয়েও প্রশ্ন তুলেছেন। पेपर पहुंचने की समस्या नहीं थी कि एयरफोर्स का हम यूज कर रहे हैं, समस्या थी जहां से छप रहा है, जहां से बन रहा है वहीं पे लीक हो। এই সমস্ত প্রশ্ন সরাসরি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত। কিন্তু 29 মে যখন নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে তা জিজ্ঞাসা করা আপনাদের দায়িত্ব ছিল, ছাত্রছাত্রীদের এই ঘৃণার উৎস কি বিতর্ক চলছিল, তখন সঞ্চালিকা অঞ্জনা ওম কাশ্যপ हो गए हैं स्टार टीचर्स, यूट्यूब वाले स्टार टीचर्स, जिनको कुछ जानना ना कौड़ी, खाली व्यूज बटोरते हैं, पैसे वसूलते हैं। সরকারকে প্রশ্ন করার পরিবর্তে শিক্ষকদের তা করতে করেছিলেন। যখন এটি ভাইরাল হলো, সব শিক্ষকই প্রতিক্রিয়া জানালেন। প্রশ্নপত্র কেন ফাঁস হচ্ছিল? नमस्कार, आप देख रहे हैं हल्ला बोल, आपके साथ मैं हूं अंजना ओम कश्यप। 3 জুন তার কোচিং করানোর সময় তিনি আক্রান্ত হন। সেই সপ্তাহের 5ই জুন এফআইআর দায়ের করা হয় খান স্যারের বিরুদ্ধে। গণমাধ্যমে প্রচারণা চালানো হয় এবং 7ই জুন দিল্লি হাইকোর্টে অঞ্জনা ওম কাশ্যপ খান স্যারের কাছে 2 কোটি টাকা দাবি করেন। तुम्हारी जिम्मेदारी थी ये पूछने की कि पेपर लीक क्यों हो रहे हैं। शिक्षक बिरादरी से इस नफरत का स्रोत क्या है? 2 कोड़ी के असल में मीडिया वाले हैं, जो चंद पैसों के लिए सही को सही और गलत को गलत नहीं बना। আর এই অপমানের কারণ কি ছিল? কারণ খান স্যার তাদেরকে ভুয়া খবরের দোকান বলেছিলেন। প্রকৃতপক্ষে এই ঘটনাগুলি এবং কোচিং ইনস্টিটিউটগুলোর মধ্যকার শত্রুতা ছিল নিছকই একটি কাকতালীয় ঘটনা। तुम गलत करती हो और दलाली की कमाई की। जब भी दलाली करोगी चेहरे से ना, जो एक वास्तविकता थी वो खत्म हो जाएगी। আর সেটাই একটা অজুহাত হয়ে দাঁড়ালো। তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল এবং পুরো ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বড় লক্ষ্য ছিলেন খান স্যার, কারণ সে হিন্দু মুসলিম যুগের বিষয়টিও ছিল। আর মেন মুদ্রা থেকে মনোযোগ সরানোর জন্য হিন্দু মুসলিম ছিল একটি শক্তিশালী অস্ত্র। খান স্যারকে উদাহরণ হিসেবে ব্যবহার করে অন্য শিক্ষকদের হুমকি দেওয়া হচ্ছিল যে যদি তারা ছাত্রদের বিরুদ্ধে কথা বলেন তাহলে তাদের সাথেও একই রকম আচরণ করা হবে। আর শুধু খান স্যারই নন, যখন ছাত্র, পরিবেশ কর্মী आज भी तलवे
चाट के आई हैं। दलाली की कमाई की खराबी अंजना, तुम नाम नहीं ले सकती हो टीचरों का। अगर टीचर 2 कौड़ी के हैं तो तुम फोकट की भी नहीं हो। অন্য টিচাররা সকলে মিলে সমস্ত মানুষ মিলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। তার পরের দিনে উত্তরপ্রদেশ সরকার 3টি বড় কোচিং সেন্টার বাজেয়াপ্ত করে। এগুলি ছিল সেই সব শিক্ষকদের কোচিং সেন্টার যারা শিশুদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। সত্যিটা হলো দেশের যুব সমাজ খুবই ক্ষুব্ধ। এই প্রশ্নপত্র ফাঁস আর এই বাজে শিক্ষা ব্যবস্থায় সবাই অতিষ্ঠ। এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা মানুষকে বাঁচতে দেয় না। মানুষ এখন জেগে উঠছে, একত্রিত হচ্ছে, একসঙ্গে সোচ্চার হচ্ছে এবং সরকার ও তাদের চক্র জনগণকে বিভক্ত করতে এবং তাদের কণ্ঠস্বর দমন করতে সর্বাত্মক চেষ্টা করবে। দিল্লি যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির যে প্রতিবাদ হয়েছিল সেদিকে তাকান। এই মামলাটি দেখুন। একজন সাক্ষাৎকার গ্রহণকারীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ये क्या गलत है इसमें? हम देश को 7 टुकड़ों में कर देंगे, आपको ये बर्दाश्त होगा? बिल्कुल होगा। देश को 7 टुकड़ों में এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিয়ে দেখিয়ে দেবে ককরোচ জনতা পার্টির সমর্থক কারা। ওরা দেশদ্রোহী, ওরা দেশকে টুকরো টুকরো করে ফেলতে চায়, এরাই আসল ককরোচ। ये टुकड़े टुकड़े गैंग का नया मॉडल। हमारे देश विरोधी नारे लगाएंगे तब उनका इलाज करने के তারা আমাদের বিরুদ্ধে স্লোগান দেবে, আমরা তাদের প্রতিকার করতে আসব। কিন্তু তুমি কি জানো আসল সত্যটা কি ছিল? মাইকে কথা বলতে যে ব্যক্তি এসেছিলেন তাকে বলে বিজেপির এক চাটুকার পাঠিয়েছিলেন। অভিচিত্র টুইটারের টোল অ্যাকাউন্ট যিনি স্বীকার করেছেন যে তিনি সেই ব্যক্তি, তাকে তারা গুপ্তচর হিসাবে পাঠানো হয়েছিল। এই আন্দোলনকে কলঙ্কিত করার জন্য ইচ্ছাকৃতভাবে কথা বলেছিল, যাতে এটা দেখানো যায় যে ছাত্র আন্দোলনে বিশ্বাসঘাতকে পরিপূর্ণ ছিল। কিন্তু সৌভাগ্যবশত ব্যাপারটা ছিল ঠিক তার উল্টো। তিনি যখন ওই কথাগুলো বললেন তারা জানতে পারলো যে তিনি একজন আইনজীবী। যখন তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তখন তার বন্ধু অভিজিৎ আইয়ার এসে টুইট করেন যে তিনি মামলাটি ছেড়ে দিয়েছেন। সে শুধু ঠাট্টা করছিল এবং ব্যঙ্গ করে কথাটা বলছিল। लेकिन आप याद रखिए, आपको यूनिटी रखनी है, आपको इकट्ठे रहकर आवाज उठानी है। এই আন্দোলনকে কলঙ্কিত করার জন্য তারা যে বিভিন্ন পন্থা অবলম্বন করবে এটি তার একটি উদাহরণ মাত্র। কিন্তু মনে রাখবেন, আপনাদের ঐক্য বজায় রাখতে হবে, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আওয়াজ তুলতে হবে। সরকার দীর্ঘজীবী হোক, আমাদের ভোট দেওয়ার অধিকার দিন, কারণ তারা সবচেয়ে বেশি ভয় পায় এই 3টি শব্দকে। শিক্ষা গ্রহণ করুন, আন্দোলন করুন, সংগঠিত হন। এই কারণে শিক্ষাবিদদের লক্ষ্যবস্তু বানানো হয় এবং বদনাম করা হয়। যারা সংগঠিত হওয়ার চেষ্টা করে, যারা আন্দোলন করে, অর্থাৎ ককরোচ জনতা পার্টিকে তাদেরকে বদনাম করা হয় এবং তাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরের ভিডিওতে দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।